শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। তাকে আমি যতটা জানি চিনি, তিনি ভীতু নন, কোনো ব্যাপারে ভীতু। শেখ হাসিনা এবং ভালো মানুষ, আমি তাকে ছোট বোনের মতো দেখি না, তাকে আমি মায়ের মতো দেখি, বড় বোনের মতো দেখি। এবং তিনি যতদিন আমাকে দেখেছেন, আমার বড় বোনের অভাব তিনি অবশ্যই পূরণ করেছেন। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং বিচারের মুখোমুখি হবেন। এবং সেই জায়গা থেকে আপনি নিশ্চয় জানেন গত কয়েকদিনে কার কি মন্তব্য। আপনি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কিনা বা মনে করেন কিনা যে শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরবেন, এবং যদি তিনি সত্যিই দেশে ফিরেন তাহলে দেশের সামগ্রিক চিত্রটা কি হতে পারে রাজনৈতিক ভাবে? আপনি নিজে যতটুকু তাকে চিনেন, আপনি নিজে সবসময় তাকে ছোট বোন হিসেবে অভিহিত করেন, বা রাজনৈতিক ভাবে একটা সৃষ্টি হোক আর না হোক, আপনি ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু চিনেন তাকে, তাতে কি মনে হয় যে তিনি আসবেন, আত্মসমর্পণ করুন অথবা ধরা দিন, যেভাবেই হোক দেশে ফিরবেন কিনা? শেখ হাসিনা আমার থেকে 4 মাসের ছোট, কিন্তু আমি তাকে ছোট বোনের মতো দেখি না, তাকে আমি মায়ের মতো দেখি, বড় বোনের মতো দেখি। এবং তিনি যতদিন আমাকে দেখেছেন, আমার বড় বোনের অভাব তিনি অবশ্যই পূরণ করেছেন। আমার বিয়ের পরে আমার বউর হাতে যখন তার মায়ের বালা খুলে দিয়েছেন, আমাকে নিয়ে নানান কিছু হওয়ার পরে, আমি যখন কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলাম, গঠনের পরে আমাদের সম্মেলন স্থলে গুলি চালিয়েছিল, 104 জন আহত হয়েছিল, 2টি কর্মীর চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। সেই সম্মেলন থেকে ফিরে এসে বাড়িতে এসে তার হাতের ওই বালা 2টি খুলে ফেলেছিলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আমি তাকে বলেছিলাম যে তুমি ফেরত দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এই বালার অমর্যাদা করো না। এটা বঙ্গবন্ধুর স্ত্রী, আমার মা, তার হাতের বালা তোমাকে দিয়েছে, তো থাকুক, এত কষ্ট করে নাই, কোনো তোমার কষ্ট দেয় নাই। তো সে মালা আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত তার হাতে ছিল। শেখ হাসিনা এমনিতে আত্মীয় প্রবণ মানুষ এবং ভালো মানুষ। প্রধানমন্ত্রী হয়ে অমল হয়েছিলেন কেন আমি বলতে পারবো। আর সে একজন মা, আপন জনকে এমন ভাবে তিনি করতে পারতেন, সেটা অসাধারণ। এবং তাকে আমি যতটা জানি চিনি, তিনি ভীতু নন, কোনো ব্যাপারে ভীতু। আর দেশে ফিরলে অনেকে বলছেন যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তার বিরোধী যারা আছেন। না 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 না, শেখ হাসিনা দেশে আসলে কোনো যুদ্ধ পরিস্থিতি হবে না। আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। এবং বর্তমান যে সরকার, সে সরকার সেদিকে যাবেই না। আপনি শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন, মানে স্পেশালি কোন জায়গা থেকে আপনি ক্ষমা চাওয়ার আহ্বানটি জানাচ্ছেন? একজন নেতা যখন নেতৃত্ব করে, তার ভুল ভ্রান্তি হতেই পারে, তার কোনো খান থেকে না, সার্বিকভাবে তিনি ক্ষমা চাইবেন। যতটুকু মানুষ আশা করেছে ততটুকু তো নাও করতে পারেন উনি। ক্ষমা চাওয়ার জন্য চিহ্নিত কোন বিষয়ের দরকার পড়েন। আর উনি চিহ্নিত কোনো অপরাধও করেন, অপরাধ তার নেতৃত্ব। যদি অপরাধ হলে, নেতৃত্বের অপরাধ হলে নেতৃত্বের ক্ষমাও আছে। ভারতীয় আধিপত্যবাদ সম্পর্কে একটা অভিযোগ ছিল বা এখনো আছে অনেকের দৃষ্টিকোণ থেকে। যদি সেটি থেকেই থাকে, যদি থেকে থাকতো, তাহলে কি আমরা সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে নতুন কোন আধিপত্যবাদ কি গ্রহণ করছি? আমি সরাসরি বলি, মার্কিন আধিপত্যবাদ, পাকিস্তানের এক ধরনের ঘনিষ্ঠতা, বা পাকিস্তানের সাথে আমাদের নতজানুতা, কিংবা চীনের প্রতি আকৃষ্ট হওয়া, আপনি কি মনে করছেন? আসলে আমরা স্বাধীনতার পর থেকেই ঠিকভাবে যেতে পারছি না। আমরা অন্যকে স্বীকার করতে চাচ্ছি না। ভারতীয় আধিপত্যবাদের যে কথাটা বলা হচ্ছে, আমি ভারতে নির্বাসনে ছিলাম প্রায় 15 বছর।
বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি ভারতে জি। প্রতিরোধের সময় ছিলাম। আমার কাছে কিন্তু ভারতীয় একজন নেতাকেও মনে হয়নি যে তারা বাংলাদেশের উপরে কর্তৃত্ব করে, এবং ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা ভাষা আন্দোলনের জন্য যে সংগ্রাম করেছি এবং ভাষা আন্দোলনে আমাদের ভূমিকার জন্য পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারত আমাদেরকে দেবতার চোখে দেখত যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি। ভারত যে ধরনের দেশ, সেখানে সাম্প্রদায়িকতার খুব একটা জায়গা ভারতে নেই। হ্যাঁ, অনেকেই সাম্প্রদায়িক লোকজন আছেন, কিন্তু সমগ্র ভারত কখনো সাম্প্রদায়িক না। সেই জন্য ভারতের আধিপত্যবাদের কথাটা আমাদের দিক থেকে বলা অত যুক্তিযুক্ত না, বরঞ্চ আমরাই অনেকে নতজান আচরণ করি ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে মর্যাদার, সমমর্যাদার, বন্ধুত্বের আচরণ করলে আমার মনে হয় ভারত এবং ভারতের প্রাণ, ভারতের জনগণ তারা খুশি হবে, খুশি হবে। এখন নতুন করে যে চীনের সঙ্গে সম্পর্ক কথা উঠছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। চীন বর্তমানে একটি অত্যন্ত অগ্রসরকামী দেশ, কিন্তু যখনই পাকিস্তান নিয়ে কথা ওঠে তখন বুক চিরে যায়। পাকিস্তান যে অত্যাচার করছে, মা বোনের সম্মান যেভাবে ধ্বংস করেছে, সেই পাকিস্তানের সঙ্গে ঠিক আছে রাজনীতি চলে, কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চলে না। আমেরিকা বাংলাদেশের উপরে সেই মুক্তিযুদ্ধের সময় যতটা প্রভাব ফেলতে পারছে কখনো পারবে না। আমেরিকা আমেরিকা, এবং আমি তো আশা করব যে যাতে রাজনৈতিক ভাবে তারেক রহমান গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করেন, কোন জবরদস্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি যাতে ব্যর্থ না হন। এই মব বাংলাদেশে ডক্টর ইউনূসের সময় থেকে শুরু হয়েছে, সেই মব নাকি আপনি শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই আপনি বিহারীদের হত্যা করেছেন, এমনকি এমন ন্যারেটিভও উচ্চারণ করা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে মেলাইন করার জন্য যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগেই, ফেব্রুয়ারি বা মার্চের 26-এর আগেই 1.5-2 লাখ বিহারি হত্যা করা হয়েছিল। আপনি এই জায়গা থেকে কি বলবেন? এগুলো নাকি মব ছিল এবং আপনি মবটি সৃষ্টি করেছিলেন। আসলে যারা 24-এর আন্দোলন করেছে তারা দেশের প্রতি তাদের কতটা আস্থা ছিল, দেশকে তারা কতটা চিনে, তাদের কার্যকলাপে আমি এটা বুঝতে পারি। এখন মব নিয়ে যে কথা বলেছে, মুক্তিযুদ্ধের শুরুতে 1.5-2 লাখ বিহারিকে মেরেছিল, এরা তারা যদি বিহারির সন্তান হতেন তাহলে বলতে পারতেন। মুক্তিযুদ্ধের শুরুতে অবাঙালি 10 জন অবাঙালি মরেছে কিনা সন্দেহ, হতে পারে 10, 12, 15 জন, কিন্তু অবাঙালিরা বাঙালিদের মুক্তিযুদ্ধ শুরুর আগেই 2-3 হাজার তো মেরেছে, এতে কোনো সন্দেহ। আমাকে নিয়ে যদি প্রশ্ন হয়, আমি একজন মানুষকেও হত্যা করি নাই। এই আন্দোলনটা মূলত জামাতি পরিচালনা করেছে একেবারে নিবিড় ভাবে, এবং মানুষ যদি আগে জানতে পারত যে সঙ্গে জামাত জড়িত, তাহলে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি যে কোনোভাবে এই আন্দোলন সফল হতো। কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, মানে এই আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করা যাবে না, এবং করলেই তাদেরকে নানান ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, মবের শিকার হতে হচ্ছে বা মবের হুমকি চলছে। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধকে মেলাইন করা হচ্ছে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে আপনি মবের জনক, আপনার হাত দিয়ে শুরু হয়েছিল। 71-এর সম্পর্কে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে, 71 ষড়যন্ত্রের অংশ ছিল, এটি ষড়যন্ত্র না কিন্তু ওইটি ষড়যন্ত্র। এবং
সর্বা মানে সব শেষে যেটি বলতে চাই, মানে যেই উপসংহারটি দাঁড়াচ্ছে, কথায় কথায় এই 24 আন্দোলনের সঙ্গে 71-এর তুলনা করা হচ্ছে। অর্থাৎ একটা প্যারালাল জায়গা আনা হচ্ছে, কোথায় নামানো হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি বেশ ভালোভাবে জানেন। এই এই জায়গাটিতে আপনার মূল্যায়ন কি হবে এবং এটি কত দূর পর্যন্ত যাবে, এর শেষটা কোথায়? আসলে শুরুর দিকে 71 কে বাদ দিয়েই 47 আর 24 নিয়ে আন্দোলনকারীরা যে কথা বলেছিলেন সেটাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সাথে কোনো আন্দোলনের কোনো কিছু তুলনা দেওয়া চলে না। মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধই, স্বাধীনতা স্বাধীনতাই। এবং যারা ভাবছেন অনেক কিছু করেছেন, তারা খুব বেশি দিন মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, জিয়াউর রহমানকে অস্বীকার করে, আমাদেরকে মিথ্যা বলে বঙ্গবন্ধুর মাথায় যারা পেশাব করেছে, তারপর তো আমি ভাবি না যে আমাদের কোনো সম্মান থাকার কোনো দরকার আছে। মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের মাথায় পেশাব করছে, আমার মাথায় করে। যারা মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদেরকে গালি দেওয়া হচ্ছে, তাদেরকে জুতার মালা দেওয়া হচ্ছে, এবং এটা বেশি দিন পারবেন না। আমি একটা কথা বলবো, যে শেখ হাসিনা উনি যদি ঠিকভাবে চলতেন, তার পতনের পরেও তিনি যদি বুঝতেন, দেশের মানুষকে যদি বলতে পারতেন মানুষের ভুল করে, হয়তো আমিও ভুল করেছি, আমাকে মাফ করে দিন, দেখতেন এতদিন দেশে আগুন জ্বলে যেত। যখন ইন্দিরা গান্ধীর পতন হয়েছিল, আমি তখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে ভারতে ছিলাম। 77 সালে যখন ইন্দিরা গান্ধীর পতন হয়, 78, 79 সালের শুরুর দিকে বিহারে প্রচন্ড বন্যা হয়েছিল। তিনি হাতির পিঠে চড়ে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, ভাইও और बहनों, गलती हो गया, माफी मांगता हूं, माफ कर दो। যে সঞ্জয় গান্ধীকে আমি শিলিগুড়িতে দেখেছি, সঞ্জয় গান্ধীর মুখে গায়ে থুতু ছিটিয়েছে রাস্তার দুপাশের মানুষ, অন্তত পক্ষে 70-80 মানুষ তাকে থুতু ছিটিয়েছিল। ইন্দিরা গান্ধীর মাপ চাওয়ার পরে 3 মাসের মধ্যে সারা ভারত ইন্দিরাময় হয়ে গিয়েছিল। এই দেশে সাধারণ মানুষের বড় কেউ নাই। আল্লাহ রসুলের পরেই মানুষের মর্যাদা, এবং তাকে সম্মান করা দরকার। আমি আপনার এই উপস্থিতির মাধ্যমে, আপনার দ্বারা আমি শেখ হাসিনাকে বলবো যে তিনি দেশের মানুষের কাছে খালাস নিয়তে মাপ চান। দেখবেন মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তার পাশে দাঁড়াবে। আমি মাপ চাইতাম তার জন্য, কিন্তু আমি তার জন্য মাপ চাইতে পারি না, কারণ আমি তার অতটা কাছের মানুষ না, অতটা নির্ভরযোগ্য মানুষ না। আমি বঙ্গবন্ধুর জন্য মাপ চাইতে পারি, বাংলাদেশের স্বাধীনতার জন্য মাপ চাইতে পারি। স্বাধীনতার কোন জন অন্যায় করলে তার জন্য আমি মাপ চাইতে পারি, কিন্তু আমি সরাসরি শেখ হাসিনার জন্য চাইতে পারি না। তিনি অতটা বিশ্বাস করলে, আমাদের মর্যাদা দিলে, তাহলে চাইতে নিশ্চয়ই পারতাম। যে মর্যাদা বঙ্গবন্ধু দিয়েছেন, মাওলানা ভাসানী দিয়েছেন, সেই মর্যাদা আমরা শেখ হাসিনার কাছ থেকে কেউ পাই। ডক্টর কামাল হোসেন পায়নি, আমি পাই নাই, আমির হোসেন আমু পায় নাই, তোফায়েল আহমদ পায় নাই, কেউ পায়। সেই জন্য আপনার মাধ্যমেই বলছি, দেশের মানুষকে গোলাম না, দলের কর্মীরা কর্মচারী না, তাদেরকে কর্মী বন্ধুর মতো ভাবতে হবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের, বাংলাদেশ বঙ্গবন্ধু, বাংলাদেশ মৌলানা ভাসানীর, বাংলাদেশ জিয়াউর রহমানের, তাকে যতই অস্বীকার করা হোক, জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যথেষ্ট অবদান আছে। আর কিছু থাকুক না থাকুক, জিয়াউর রহমান ছিলেন বলে মুক্তিযুদ্ধে অনেক মানুষ সাহস পেয়েছে। সে ব্যাপারটা আমাকে নিয়েও বলা যেতে পারে যে আমি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে একজন অত্যন্ত সম্মানী মানুষ মনে করেছি। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কাছ থেকে আমি অস্ত্র নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধের সময় আমাদের কাদেরিয়া বাহিনী যখন মানকার চরে ছিল, তেল ঢালাতে ছিল, তখন জিয়াউর রহমানের ক্যাম্পের থেকে খাবার এসেছে। আমাদের খাবার পৌঁছার আগে যদি
কখনো দু একবার। সেই জন্য মুক্তিযুদ্ধটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধটা বিএনপির না, আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধটা সত্যিকার অর্থেই সামগ্রিক দেশের ছিল। আমরা সেইভাবে এই যুদ্ধটাকে যদি দেশের সম্মান, দেশের জিনিস বলতে পারি। মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান আমরা সবাই দিয়েছি, জিয়া রহমানে দিয়েছে, কর্নেল অলিও দিয়েছে, সবাই দিয়েছে। আজকে আমরা জয় বাংলা স্লোগান বানাইলাম আওয়ামী লীগের, আর জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ হলো বিএনপি।